স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি গেল কয়েকদিন ধরে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। কোথাও বলা হচ্ছে পাকিস্তানের 85% বেলুচ ভূখণ্ড নতুন প্রশাসনের নিয়ন্ত্রণে, কোথাও দেখা যাচ্ছে নতুন পতাকা, নতুন মুদ্রা, এমনকি স্বাধীন বেলুচিস্তানের ঘোষণাপত্র। কিন্তু সত্যি কি তাই, নাকি চলছে তথ্যযুদ্ধ? আর যদি স্বাধীনতা ঘোষণা নাই হয়ে থাকে, তাহলে কেন প্রতিদিন পাকিস্তানের সেনাবাহিনীর ওপর হামলা হচ্ছে? কেন বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীও বেলুচিস্তানকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না? কেন চীন, যুক্তরাষ্ট্র, ভারত, ইরান ও আফগানিস্তান সবাই এই এক ভূখণ্ডকে ঘিরে কৌশল সাজাচ্ছে? কিভাবে প্রায় 8 দশকের রাজনৈতিক সংকট ধীরে ধীরে রূপ নিয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল সশস্ত্র সংঘাতে, সেটাই আজ জানবো দৃশ্যপটের এই পর্বে। সঙ্গে আছি আমি নাদিম মারজান। শুরুতে একটি বিষয় পরিষ্কার করা দরকার। এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো স্বাধীন রাষ্ট্র হিসেবে বেলুচিস্তানের ঘোষণা হয়নি। পাকিস্তানের সংবিধান অনুযায়ী এটি এখনও দেশটির সবচেয়ে বড় প্রদেশ। তবে এটাও সত্য যে সাম্প্রতিক মাসগুলোতে বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ একের পর এক বড় হামলা চালিয়েছে। তারা বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেছে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে, খনিজবাহী ট্রাক ও সরকারি স্থাপনায় আগুন দিয়েছে। এসব ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন বেলুচিস্তান নিয়ে নানা দাবি নতুন করে ছড়িয়ে পড়ে। কিন্তু এই ভাইরাল দাবির পেছনের বাস্তবতা বুঝতে হলে ফিরতে হবে প্রায় 8 দশক আগে। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের সময় আজকের বেলুচিস্তান একক প্রশাসনিক অঞ্চল ছিল না। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল কালাত রাজ্য। বেলুচ জাতীয়তাবাদীদের দাবি 1947 সালের আগস্টে কালাত স্বাধীনতা ঘোষণা করেছিল এবং নিজস্ব সংবিধান তৈরির কাজও শুরু করেছিল। কিন্তু 1948 সালের মার্চে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে প্রবেশ করে এবং কালাত পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। পাকিস্তানের সরকারি অবস্থান অবশ্য ভিন্ন। তাদের মতে কালাতের শাসক পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই অন্তর্ভুক্তি বৈধ ছিল। কিন্তু বেলুচ জাতীয়তাবাদীদের বড় অংশ এটিকে আজও জোরপূর্বক অন্তর্ভুক্তি বলে মনে করে। সেখান থেকেই শুরু হয় প্রথম বিদ্রোহ। এরপর 1958, 60-এর দশক, 70-এর দশক, 2000-এর পর এবং বর্তমান সময় পর্যন্ত কয়েক দফায় বিদ্রোহ ফিরে এসেছে। প্রথম দিকে আন্দোলনের নেতৃত্বে ছিল উপজাতীয় সর্দারদের হাতে। আকবর বুকতি, খায়ের বক্স মারি, আতাউল্লাহ মেঙ্গলের মতো নেতারাই তখন আন্দোলনের মুখ ছিলেন। কিন্তু সময় বদলেছে। আজ আন্দোলনের নেতৃত্বের বড় অংশ এসেছে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষিত মধ্যবিত্ত তরুণদের কাছ থেকে। কিন্তু কেন? কারণ বহু বেলুচের বিশ্বাস রাজনৈতিক পথে তারা ন্যায় বিচার পায়নি। মানবাধিকার সংগঠনগুলো বহু বছর ধরে অভিযোগ করে আসছে হাজার হাজার বেলুচকে গুম করা হয়েছে। অনেকের মরদেহ পরে উদ্ধারও হয়েছে। পাকিস্তান সরকার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি নিখোঁজদের অনেকেই সশস্ত্র সংগঠনে যোগ দিয়েছে কিংবা সীমান্ত পেরিয়ে পালিয়েছে। তবে গুমের অভিযোগকে কেন্দ্র করেই জন্ম নেয় নতুন গণ আন্দোলন। সেখান থেকেই উঠে আসেন এক নতুন মুখ, মাহরাং বালুচ। মাহরাং বালুচ কোনো গেরিলা কমান্ডার নন। তিনি একজন চিকিৎসক এবং মানবাধিকার কর্মী। বেলুচ ইয়াকজাতি কাউন্সিলের মাধ্যমে তিনি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। বিশেষ করে নারীদের রাজনীতিতে নিয়ে আসার ক্ষেত্রে তার ভূমিকা ব্যাপক আলোচিত হয়। একসময় যে সমাজে রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি পুরুষদের হাতে ছিল, সেই সমাজেই হাজার হাজার নারী তার ডাকে রাস্তায় নামেন। পাকিস্তান সরকার অভিযোগ করে এই আন্দোলন সশস্ত্র সংগঠনগুলোর প্রতি সহানুভূতিশীল। অন্যদিকে সমর্থকদের দাবি মাহরাংয়ের আন্দোলন মূলত মানবাধিকার ও ন্যায় বিচারের দাবিতে। 2025 সালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি বেলুচদের কাছে আরও বড় প্রতীকে পরিণত হন। যখন একদল মানুষ রাস্তায় আন্দোলন করছে, তখন আরেক দল চলে যাচ্ছে পাহাড়ে। সেখানেই সক্রিয় দুটি বড় সংগঠন, বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ। এই সংগঠনগুলোর লক্ষ্য পাকিস্তানের কাছ থেকে স্বাধীন বেলুচিস্তান। তাদের দাবি বেলুচিস্তানের সম্পদ লুট করা হচ্ছে এবং স্থানীয় মানুষকে বঞ্চিত করা হচ্ছে।
পাকিস্তান সরকার এই সংগঠনগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা ট্রেন, সামরিক বহর, পুলিশ, খনিজ প্রকল্প এবং চীনা স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় ঝুঁকি নিয়েও কেন এই যুদ্ধ থামছে না? অবশ্যই এর উত্তর লুকিয়ে আছে বেলুচিস্তানের মাটির নিচে। একবার ভাবুন, পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হওয়া সত্ত্বেও কেন এই অঞ্চলকে ঘিরে এত টানাপোড়েন? কারণ বেলুচিস্তান শুধু একটি ভূখণ্ড নয়, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সম্পদ ভাণ্ডার। এই অঞ্চলের মাটির নিচে রয়েছে বিপুল প্রাকৃতিক গ্যাস, তামা, স্বর্ণ, কয়লা, ক্রোমাইট সহ নানা মূল্যবান খনিজ। অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতের জ্বালানি ও খনিজ নিরাপত্তায় বেলুচিস্তানের গুরুত্ব আরও বাড়বে। আর মাটির ওপর সেখানেও রয়েছে আরেকটি বড় কারণ, আরব সাগরের তীরে গড়ে ওঠা গওয়াদর বন্দর। যে বন্দরকে ঘিরে চীন গড়ে তুলেছে শত শত কোটি ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেক। এই বন্দর শুধু পাকিস্তানের জন্য নয়, চীনের জন্য ভারত মহাসাগরে প্রবেশের অন্যতম কৌশলগত দরজা। অর্থাৎ বেলুচিস্তান হারানো মানে শুধু একটি প্রদেশ হারানো নয়, পাকিস্তানের জন্য এর অর্থ হতে পারে বিপুল প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ হারানো, অর্থনৈতিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা, এমনকি চীনের সঙ্গে সবচেয়ে বড় অবকাঠামোগত অংশীদারত্বেও ধাক্কা লাগা। অন্যদিকে বহু বেলুচের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, যে সম্পদ তাদের ভূমি থেকে উত্তোলন করা হয় তার প্রকৃত সুফল কখনোই বেলুচ জনগণের কাছে পৌঁছায়নি। উন্নয়নের প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবে এসেছে সামরিক উপস্থিতি, নিখোঁজের অভিযোগ এবং দীর্ঘদিনের বঞ্চনা। তাই এই সংঘাত আজ আর শুধু স্বাধীনতার দাবির লড়াই নয়, এটি পরিণত হয়েছে সম্পদ, পরিচয়, রাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির এক জটিল সংঘাতে। এবার প্রশ্ন হলো, বেলুচিস্তান যদি সত্যি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে, তাহলে কি নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়ে গেল? সংক্ষিপ্ত উত্তর, না। কারণ শুধু স্বাধীনতার ঘোষণা দিলেই একটি ভূখণ্ড রাষ্ট্র হয়ে যায় না। আন্তর্জাতিক স্বীকৃতি, কার্যকর সরকার, নির্দিষ্ট ভূখণ্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং অন্যান্য রাষ্ট্রের সমর্থন সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ। বাস্তবতা হলো, বেলুচিস্তানের অধিকাংশ এলাকায় এখনও নিয়ন্ত্রণ পাকিস্তান সরকারের হাতেই। প্রশাসন, সেনাবাহিনী, সীমান্ত এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচালনা করছে ইসলামাবাদ। তবে এটাও সত্য যে সাম্প্রতিক সময়ে বেলুচ বিদ্রোহীরা যেভাবে একের পর এক বড় হামলা চালিয়েছে, সেনা ঘাঁটি লক্ষ্য করেছে এবং কিছু এলাকায় নিজেদের উপস্থিতি জোরালো করেছে, তাতে পাকিস্তানের জন্য পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আর এই কারণেই স্বাধীনতার ঘোষণাকে পাকিস্তান কেবল একটি রাজনৈতিক বিবৃতি হিসেবেই দেখছে না, তারা এটিকে দেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করছে। অন্যদিকে বিশ্বও এখন সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ বেলুচিস্তানের অস্থিরতা শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট নয়, এর প্রভাব পড়তে পারে চীনের সিপেক প্রকল্পে, আরব সাগরের বাণিজ্য পথে, এমনকি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও ভূরাজনীতিতেও। তাহলে সামনে কি হতে পারে? এই সংঘাত কি আরও বড় যুদ্ধের রূপ নেবে, নাকি আলোচনার টেবিলে কোনো সমাধান বের হবে? সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।